বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব ম্যাক্রো ইকোনমিক্সের আইএসএলএ মডেল নিয়ে, যেটা অনার্স তৃতীয় বর্ষ এবং অনার্স মাস্টার শেষ বর্ষে রয়েছে। মাস্টার শেষ বর্ষে যারা এবার 2023 সালের পরীক্ষার্থী, সামনে পরীক্ষা যাদের, তাদের জন্য, আর অনার্স তৃতীয় বর্ষ যারা 2025 সালের পরীক্ষার্থী, 24 সালের পরীক্ষা এই কয়েকদিন আগে শেষ হয়েছে। এখন যেটা আলোচনা করতেছি এটা হলো 2025 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য। তাহলে এটা আমার দ্বিতীয় লেকচার আইএসএলএম এর উপর। আগে একটি ক্লাস আমি এর উপর নিয়েছি, সেখানে বলেছিলাম আইএস রেখা কি, আইএস রেখা অঙ্কন করো, অথবা দ্রব্যবাজার ভারসাম্য থেকে কিভাবে আইএস রেখা অঙ্কন করা যায় বা পাওয়া যায়। তাহলে আজকে সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাসে আমাদের লেকচার 2 প্রথম টপিক হলো, আজকে প্রথম টপিকটা হলো আইএস রেখার বৈশিষ্ট্য। আইএস রেখার বৈশিষ্ট্য, এটা হলো একটা আইএস রেখা। এই রেখাটা দেখে দেখে আমরা বৈশিষ্ট্য বলতে পারি। এখান থেকে 1 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা বলি, আগেই আমরা বলছিলাম যে দ্রব্যবাজার ভারসাম্য থেকে আইএস রেখা পাওয়া যায়। তাহলে আইএস রেখা পেতে হলে কি লাগে? দুইটা বাজার লাগে, একটা বাজার লাগে, সেটা হলো দ্রব্যবাজার। সেখানে দুইটা আইটেম লাগে, একটা সঞ্চয় আর একটা বিনিয়োগ। তাহলে সঞ্চয় আর বিনিয়োগ, এই সঞ্চয় আর বিনিয়োগের সমতার সাপেক্ষে আমরা আইএস রেখা পাই। এটা হলো কি বাজার? দ্রব্যবাজার। তাহলে দ্রব্যবাজার ভারসাম্য থেকে আইএস রেখা পাওয়া যায়, এটা হলো আইএস রেখার একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা কিভাবে পাই সেটাও দেখাই দিতে পারি। সঞ্চয় আর বিনিয়োগের সমতা আগের ক্লাসটা আমরা দেখব। তাহলে এই বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হলো দ্রব্যবাজার ভারসাম্য থেকে আইএস রেখা, আর দ্রব্য বাজার ভারসাম্য থেকে আইএস রেখা পাওয়া যায়, এটার উপর আমরা একটু আলোচনা করব। সেখানে আমরা গত ক্লাসে যে দেখাইছি আইএস আর আই এর সমান থেকে কিভাবে একটা সমীকরণ পাওয়া যায়। 2 নম্বর হলো এই রেখাটা, আইএস রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। আইএস রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। যাই হোক, আইএস রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী কেন সেটাও আমরা গত ক্লাসে বলেছি। এদিকে হলো সুদের হার, এদিকে হলো জাতীয় আয়। এই জাতীয় আয়ের সাথে সুদের হারের বিপরীত সম্পর্ক। বিপরীত, সুদের হার যদি এইটুক হয়, জাতীয় আয় এইটুক। সুদের হার কমে গেল, জাতীয় আয় বেড়ে গেল। যে কোনো দুইটা চলকের সম্পর্ক যখন বিপরীত হয়, একটা বাড়লে আর একটা কমে, বা একটা কমলে আর একটা বাড়ে, সেই সম্পর্কটা থেকে যদি আমরা কোনো চিত্র আঁকি, তাহলে সেই চিত্রটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আর চিত্র যখন, রেখা যখন নিম্নগামী হয়, তখন এটা ডাল কি হয়? আইএস রেখার ডালটা ঋণাত্মক। একই কথা, ঋণাত্মক ডাল সম্পন্ন হয়। আইএস রেখা ঋণাত্মক ডাল সম্পন্ন, এটাও একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদিও একই, তবুও গাণিতিকভাবে এটা আমরা বলতে পারি আইএস রেখার ডালটা ঋণাত্মক হলে রেখাটা নিম্নগামী। তারপরে হলো আইএস রেখার প্রতিটা বিন্দুতে সুদের হারের সাথে জাতীয় আয়ের সম্পর্ক পাওয়া যায়। যেমন সুদের হার যদি 5 টাকা হয় বা 5% হয়, তাহলে জাতীয় আয় কত? 100। 3% হইলে কত? মনে করি 150। তাহলে আইএস রেখার প্রত্যেকটা বিন্দুতে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে সম্পর্ক
পাওয়া যায়, অর্থাৎ কত সুদের হারে জাতীয় আয় কত হবে, সুদের হারের উপর জাতীয় আয়টা নির্ভর করে। সুদের হার যদি কমে জাতীয় আয়টা বাড়ে, সুদের হারটা যদি বাড়ে জাতীয় আয়টা কমে। তাহলে আইএস রেখা এমন একটা রেখা যা প্রত্যেকটা বিন্দুতে সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে আমরা সম্পর্ক পেতে পারি। এই আইএস রেখার ধরন দেখে আমরা বুঝতে পারি অর্থনীতির প্রকৃতিটা কেমন, অর্থাৎ এটা স্বাভাবিক আছে কিনা। অর্থনীতি যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা সুদের হার বাড়াইলে দেখব জাতীয় আয় কমে, আর সুদের হার কমাইলে জাতীয় আয় বাড়ে। এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা বুঝবো অর্থনীতিটা স্বাভাবিক অবস্থায় আছে। অর্থনীতির কি প্রকৃতি, তাহলে আইএস রেখা দেখে আমরা অর্থনীতির প্রকৃতিটা যাচাই করতে পারি। অর্থনীতিটা যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে আইএস রেখাটা কি হবে, নিম্নগামী হবে। আর যদি দেখি যে না আইএস রেখা ঊর্ধ্বগামী বা অন্যরকম, তাহলে সেখানে বুঝবো এখানে অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা নাই, অস্বাভাবিক অবস্থা, সেটা হতে পারে। যাই হোক, আমরা যখন ডিটেলস আলোচনা করব, বিস্তারিত আলোচনা করলে এগুলি সম্বন্ধে জানা যাবে। তার জন্য আমাদেরকে বই পড়তে হবে, বই সাথে রাখতে হবে, আর এই ক্লাসগুলি হলো সহায়ক হিসাবে কাজ করবে। তাহলে আইএস রেখার বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম, ছোট একটি প্রশ্ন আসতে পারে আইএস রেখার বৈশিষ্ট্য। এরপরে আলোচনা হলো আমাদের আইএস রেখা অঙ্কন। যদিও আমি গত ক্লাস আইএস রেখা অঙ্কন করেছি একটা অঙ্ক থেকে, একটা সূত্র থেকে, একটা সমীকরণ থেকে। আজকে আমরা ডাইরেক্ট জ্যামিতিক ভাবে কিভাবে আইএস রেখা অঙ্কন করা যায় সেটা। এরপরে আমরা আইএস রেখা স্থানান্তর পড়ব। আইএস রেখা স্থানান্তর যখন পড়ব তখন এই চিত্রটা কাজে লাগবে আজকের আলোচনাটা। এই জন্য আজকের আলোচনাটা আমরা সবাই মনোযোগ দিয়ে দেখ শুনুন। তাহলে আইএস রেখা অঙ্কন করতে যদি বলে, যদি আমরা গাণিতিক কোনো আলোচনায় না যাই, কিভাবে আলোচনা করব, সেখানে আমরা এখানে 4টা চিত্র আঁকবো পাশাপাশি। চিত্র অনেকগুলি, কিন্তু আলোচনাটা সহজ। প্রথম চিত্রে 1 নম্বর চিত্র দিলাম আমরা এটারে, এখানে আয়, এখানে সঞ্চয়, আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্ক। এই দ্বিতীয় চিত্রে এদিকে হলো বিনিয়োগ, এদিকে হলো সঞ্চয়। এটা একটা 45 ডিগ্রি রেখা এঁকে রাখবো, ভারসাম্য রেখা। এইটার এদিকে হলো বিনিয়োগ, বিনিয়োগ এদিকে হলো সুদের হার। আই ইজ এ ফাংশন অফ, এটা হলো 2 নম্বর চিত্র, এটা হলো 3 নম্বর চিত্র, এটা হলো 4 নম্বর চিত্র। জাতীয় আয় আর এখানে হবে সুদের হার। 1 নং চিত্রের ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে সঞ্চয়। 2 নং চিত্রের ভূমি অক্ষে বিনিয়োগ, লম্ব অক্ষে সঞ্চয়। 3 নং চিত্রের ভূমি অক্ষে বিনিয়োগ, লম্ব অক্ষে সুদের হার। 4 নং চিত্রের ভূমি অক্ষে জাতীয় আয়, লম্ব অক্ষে সুদের হার নির্দেশ করা। এখানে আয়ের সাথে সঞ্চয়ের একটা সম্পর্ক। তাহলে এটা হলো সঞ্চয় রেখা, প্রথম একটা সঞ্চয় রেখা, এটা আয়ের উপর ডিপেন্ড। এখানে আমরা ধরলাম আয় কত, একটু ওয়াই নোট দ্বারা বুঝাইলাম প্রথম রেখা, আর সব ঠিক আছে। এখন আমরা এখান থেকে একটা সুদের আয় ধরি, মনে করলাম আয় ওয়াই নট, সংখ্যা ধরতে পারি, এই যে ওয়াই নট আয়, এইটুকু আয়। এই যখন আয় 1 নং চিত্রে আয় যখন ওয়াই নট, তখন সঞ্চয় কত, এস নট। এই সঞ্চয়ের সমতার সাপেক্ষে 2 নং চিত্রে বিনিয়োগ কত, আই নট। এই যখন বিনিয়োগ, তখন 3 নং চিত্রে সুদের হার হলো আই নট। এই সুদের হার বা আই নট সুদের হার আর ওয়াই নট আয়ের প্রেক্ষিতে 4 নং চিত্রের একটি বিন্দু পাওয়া গেল। এই বিন্দু, এটা আইএস রেখার একটি বিন্দু। আমি আবার আলোচনাটা আসি। 1 নং চিত্রে আয় যখন ওয়াই নট, তখন সঞ্চয় এস নট। এই সঞ্চয়ের সমতার সাপেক্ষে 2 নং চিত্রে বিনিয়োগ হলো আই নট। এই বিনিয়োগে 3 নং চিত্রে সুদের হার হলো ছোট হাতের আই নট। এই সুদের হার আর 1 নং চিত্র থেকে প্রাপ্ত ওয়াই নট আয়ের প্রেক্ষিতে 4 নং চিত্রে একটা বিন্দু পেলাম, সেই বিন্দুটার নাম হলো এই বিন্দু। এটা আইএস রেখার একটা বিন্দু। এখন আবার মনে করি আয় যদি y1 হয়,
তাহলে 1 নং চিত্রে সঞ্চয় হয় কত S1। এই S1 সঞ্চয়ের সমতার সাপেক্ষে 2 নং চিত্রে বিনিয়োগ হলো I1। এই বিনিয়োগের 3 নং চিত্রে সুদের হার হলো ছোট হাতের I1। এই সুদের হার এবং 1 নং চিত্র থেকে প্রাপ্ত Y1 আয়ের প্রেক্ষিতে 4 নং চিত্রে প্রাপ্ত বিন্দু B, এটা আইএস রেখার আরেকটি বিন্দু। তাহলে দুইটাই আমরা নিলাম, ইচ্ছা করলে আরেকটা আয় নিতে পারি, দরকার নেই। এখন 4 নং চিত্রে A এবং B বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হলো আইএস রেখা। সঞ্চয় আর বিনিয়োগের সমতার সাপেক্ষে কি পেলাম আমরা? সুদের হার পেলাম। এই সুদের হার আর এই যে আগের জাতীয় আয়, এই দুইটার প্রেক্ষিতে পেলাম বি বিন্দু, এ বিন্দু। এইসব বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হলো আইএস রেখা। এইভাবে আমরা আইএস রেখা অঙ্কন করতে পারি, বা এইভাবে আইএস রেখা পাওয়া যায়। তাহলে 4টা চিত্র, যারা নতুন তোমরা মনে করতেছো মনে হয় অনেক কঠিন, আর মাস্টার্সে যারা আছে তাদের তো ভয় পাওয়ার কথা না, যেহেতু তোমরা এটা 3rd ইয়ারে পড়ে এসেছো। তাহলে 4টা চিত্র, প্রথম চিত্র আমি না দেখে বলি, দেখো। 1 নং চিত্রের ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে কি? সঞ্চয়। 2 নং চিত্রের ভূমি অক্ষে বিনিয়োগ, লম্ব অক্ষে সঞ্চয়। এই সঞ্চয়ের বিনিয়োগের সমতা দিয়ে আমরা 3 নং চিত্রে কি পাবো? এদিকে হলো বিনিয়োগ, এদিকে হলো সুদের হার। 4 নং চিত্রের ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে সুদের হার। এখানে আমরা একটা আয় ধরবো, এই আয় দিয়ে সঞ্চয় পাবো, এই সঞ্চয়ে একটা বিনিয়োগ পাবো, এই বিনিয়োগে একটা সুদের হার পাবো, এই সুদের হার আর ওই যে প্রথম আয়, এই দুটার প্রেক্ষিতে একটা বিন্দু পাবো এ। ঠিক একইভাবে আরেকটা আয় ধরবো, আরেকটা সঞ্চয় পাবো, আরেকটা বিনিয়োগ পাবো, আরেকটা সুদের হার পাবো, এই সুদের হারে আর ওই Y1 আয়ের প্রেক্ষিতে আরেকটা বিন্দু পাবো বি। এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেই রেখাটা হলো আইএস রেখা। এইভাবে আমরা আইএস রেখা অঙ্কন করতে পারি। এটা কিন্তু আগেরটার চেয়ে অনেক সহজ। এবং এর পরের যে ক্লাসটা আমি নিব, যদি আল্লাহ হায়াত দারাজ করে ভবিষ্যতে আরেকটা ক্লাস নিব, সেক্ষেত্রে এই চিত্রটা খুব কাজে লাগে। সেখানে আমরা আইএস রেখা স্থানান্তর পড়বো, আইএস রেখার ধরন পড়বো, কি কি ধরনের হতে পারে আইএস রেখা সেটা পড়বো। আইএস রেখা কখন এদিক থেকে ওদিক যায়, কি কি কারণে, সেটার জন্য কিন্তু আমাদের এই চিত্রটা দরকার। এই জন্য আমি আইএস রেখা অঙ্কন 2টা করে এলাম। গত ক্লাসে একটা সূচি দিয়ে অঙ্ক দিয়ে করে এসেছি, এই ক্লাসে আমি কোনো অঙ্ক ছাড়া শুধু চিত্র দিয়ে করেছি। এখানে অঙ্ক দিলাম না এই কারণে, যেহেতু এমনি চিত্রটা বড়, সুতরাং একটা দিলেই হবে। আইএস রেখা অঙ্কন করো। আইএস রেখা কিভাবে পাওয়া যায় এই আলোচনাটা গত ক্লাসেরটা দিলেও হবে, এইটা দিলেও হবে। আর আজকে আমরা আরেকটা বেশি জিনিস পড়লাম বাড়তি, সেটা হলো আইএস রেখার বৈশিষ্ট্য। আইএস রেখা অঙ্কন যারা পারে, আইএস রেখার সংজ্ঞা যারা পারে, তারা বৈশিষ্ট্য পারবে। সংজ্ঞাটাই একটা বৈশিষ্ট্য। আইএস রেখা দ্রব্যবাজার ভারসাম্য থেকে পাওয়া যায়। এই রেখাটা নিম্নগামী হয়, প্রত্যেকটা বিন্দুতে সুদের হার এবং আয়ের সম্পর্ক পাওয়া যায়। এই রেখাটার ঢাল ঋণাত্মক। এরকম 4-5টা পয়েন্ট দেখে আমরা 2-1 লাইন করে বিস্তারিত আলোচনা করে দেব। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।